ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত। যেমন তোমরা রাইট ফর্ম অফ ভার্ব, এসএসসি রাইট ফর্ম অফ ভার্বে রিলেটিভ প্রোনাউন পাও। তোমার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে ডিরেক্টলি তোমার হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করা লাগে। ওকে, এখন আমি আজকে তোমাদের যেটা করবো, রিলেটিভ প্রোনাউন একদম কমপ্লিট টিউটোরিয়াল দিব। তুমি যে গ্রামাটিক্যাল আইটেমে জয়েন রাখো একদম বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, 100% বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আজকে আমি প্রথমত রিলেটিভ প্রোনাউনটা তোমাদের বেসিক দেখাবো এবং এরপরে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, চলো দেখি। প্রথমত তোমাদের আসলে জানতে হবে যে রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি, বা এটা আসলে কই থেকে আসছে, বা এটা কিভাবে কাজ করে। এখন দেখো, রিলেটিভ প্রোনাউন যেটা, রিলেটিভ প্রোনাউন জানার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে, রিলেটিভ শব্দটা আসলে কই থেকে আসছে। দেখো, রিলেটিভ শব্দটা আসছে রিলেশন থেকে। এখন রিলেশন মানে কি বলতো? সম্পর্ক তৈরি করা। রিলেশন মানে কি বলতো? সম্পর্ক তৈরি করা। এখন তাহলে সম্পর্ক কাদের মধ্যে তৈরি করে? মনে রাখবা, এই রিলেটিভ প্রোনাউন দুটা ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে। কাদের মধ্যে সম্পর্ক তৈরি করে? দুটা ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে। এবং রিলেটিভ প্রোনাউনের এই জিনিসটাকে অনেক ক্ষেত্রে মনে করো ঘটকের সাথে তুলনা করা যেতে পারে। কেন? ঘটক যেমন মনে করো পাত্র পাত্রী কি কি করে দেয় বলতো? সম্পর্ক তৈরি করে, এক করে দেয়। সেম ভাবে রিলেটিভ প্রোনাউন কি করে? দুইটা ক্লজকে একত্রিত করে। এবং এক্ষেত্রে দুইটা ক্লজ কি কি বলতো? একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, চলো প্রথমত দেখবো যে রিলেটিভ প্রোনাউনের দুইটা গুরুত্বপূর্ণ প্রভাবক আছে। এখন গুরুত্বপূর্ণ প্রভাবক দুইটা কি দেখো তো। এক নাম্বার হচ্ছে যে কোনো ডাব্লিউএস কোশ্চিন বা ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস কোশ্চিন বা ডাব্লিউএস ওয়ার্ড তোমরা ইতিমধ্যে জানো যে ডাব্লিউ এবং এইচ যুক্ত ওয়ার্ড গুলোকে ডাব্লিউএস কোশ্চিন বলা হয়। যেমন হু, হুইচ, হুজ, হোয়ার, হোয়েন, এই সকল শব্দগুলো। তাহলে বলতেছে কি দেখো, যে কোনো ডাব্লিউএস কোশ্চিন এবং দ্যাট, ভালো করে বুঝবা, যে কোনো ডাব্লিউএস কোশ্চিন এবং দ্যাট যখন বাক্যের মাঝে বসে, কোথায় বসে? বাক্যের মাঝে বসে দুইটা ক্লজ কি করবে বলতো? একত্রিত করবে, তখন সেটাকে আমি কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য রেখেছি, খেয়াল করো। বলতেছে আই নো দ্য প্লেস, তারপরে বলতেছে হুইচ ইজ ভেরি বিউটিফুল। তাহলে খেয়াল করো, আই নো দ্য প্লেস আর ইজ ভেরি বিউটিফুল এর মাঝে এই হুইচ শব্দটা, হুইচ ডাব্লিউএস ওয়ার্ডটা যুক্ত হয়ে দুইটা অংশকে, দুইটা ক্লজকে একত্র করে দিয়েছে। ঠিক আছে, এখন মনে রাখবা, তোমাদের একটা সুন্দর পয়েন্ট আমি বলে দিচ্ছি। এখন তোমরা আসলে বুঝবা কিভাবে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। আমি তোমাদের জন্য খুব দ্রুতই সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজের ইংলিশ বেসিক একটা ভিডিও তোমাদের প্রোভাইড করবো, যেটা তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, তোমরা দেখে নিবা। তাহলে আশা করব, আমি আশা করছি যে আসলে তোমাদের ক্লজ নিয়ে যত ধরনের সমস্যা, সেই সমস্যা একদম পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন খেয়াল করো, আজকে একটু দেখা, এই জায়গাতে আসলে না দেখালে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে না। যে আই নো দ্য প্লেস হুইচ ইজ ভেরি বিউটিফুল, দুইটা অংশ না? তাহলে খেয়াল করো, আই নো দ্য প্লেস, এই যে আই নো থেকে প্লেস পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হবে তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই অংশটাকে কি বলা হবে বলতো? প্রিন্সিপাল ক্লজ। এবং এই যে হুইচ থেকে শুরু করে বিউটিফুল পর্যন্ত, কোন পর্যন্ত দেখো তো? হুইচ থেকে শুরু করে বিউটিফুল পর্যন্ত এই অংশটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ বলো তো? সাবঅর্ডিনেট ক্লজ। এখন মনে রাখবা তোমরা একটা জিনিস, যে ডাব্লিউএস কোশ্চেন থেকে শুরু করে, ডাব্লিউএস কোশ্চেন থেকে, আমি আবারও বলছি, পয়েন্ট টু বি নোটেড, ডাব্লিউএস কোশ্চেন থেকে শুরু করে যে বাকি অংশটা থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেখান থেকে শুরু হবে, তার সম্পূর্ণ ক্লজটাই হবে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আগের যে, অর্থাৎ বাকি যে ক্লজ থাকবে, সেটা হবে কি? তোমার প্রিন্সিপাল ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, রিলেটিভ প্রোনাউন এমন একটি প্রোনাউন যা দুটি সেন্টেন্স কি করে? যুক্ত করে। এটা অলরেডি আমি ব্যাখ্যায় তোমাদের বলে দিয়েছি। আর গুরুত্বপূর্ণ কিছু রিলেটিভ প্রোনাউন তোমাদের জন্য আমি রাখার চেষ্টা করেছি, যেগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। আমরা একটু পরে দেখো, তোমাদের হচ্ছে যখন কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্র্যাকটিস করবো, তখন তোমাদের জন্য কিন্তু জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র বেসিক না, একদম ডিরেক্টলি তোমাদের এইচএসসি তে কোশ্চেন কিভাবে তুমি সলভ করবা, এটাও কিন্তু আমি তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি। এখন খেয়াল করো, বলতেছে চারটা রিলেটিভ প্রোনাউন আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন হুটা আসলে কি করে? হুটা আমরা ব্যবহার করি পার্সনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে ব্যবহার করি হুটা বলতো? হুটা ব্যবহার করি পার্সনের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। তাহলে এখানে খেয়াল করো তো, দ্য বয়, তাহলে এই যে হুটা কাকে আসলে কার ক্ষেত্রে মনে করে এটা ব্যাখ্যা করলো? এই দ্য বয়কে ডিফাইন করলো, দ্য বয়কে ব্যাখ্যা করলো। তাহলে এটা ব্যক্তির ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে না। তাহলে মনে রাখতে হবে যে হুটা কাজ করে কার ক্ষেত্রে বলতো? ব্যক্তির ক্ষেত্রে। তারপরে দেখো তো হুইচ, হুইচ কি করা যায়? হুইচটা হচ্ছে তোমার হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, মনে রাখতে হবে। হুইচটা কিসের ক্ষেত্রে? বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। যেমন দেখো, দিস ইজ দ্য বুক, তাহলে এখানে বুকটা কি বলতো? এটা বস্তু। হুইচ আই বট ইয়েস্টারডে, হুইচ আই কি বট ইয়েস্টারডে, যেটা আমি গতদিন কিনেছিলাম। তাহলে এই হুইচটা কি করলো বলতো? এই বইটাকে মডিফাই করার মতো কাজ করতেছে। কেন?
হুইচটা কাজই করে কার ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। ৪ টা জিনিস একটু মাথায় রাখতে হবে। তারপরে দেখো দ্যাটটা কি করে? দ্যাটটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রেও করে, আবার কি করে মেইনলি বস্তুর ক্ষেত্রে কিন্তু দ্যাটটা বেশি প্রচলিত। যেমন দেখো দ্য গার্ল দ্যাট ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। তাহলে খেয়াল করো দ্য গার্ল, তাহলে দ্য গার্ল দ্যাট ওন দ্য প্রাইজ, এখানে দ্যাটটা দিয়ে কিন্তু তুমি এই গার্লকেও কিন্তু মডিফাই করাইতে পারবা। মডার্ন ইংলিশে কিন্তু দ্যাটটা দিয়ে কিন্তু প্রাণীকেও কিন্তু করা যায়, মডিফাই করা যায় বা তার ক্ষেত্রে কিন্তু কাজ করা যায়, কিন্তু মেইনলি দ্যাটটা কিন্তু বস্তুর ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করে। ঠিক আছে, তারপরে দেখো হুজটা কি করে? হুজটা হচ্ছে মালিকানা বোঝায়। হুজ দিয়ে কি বোঝায় বলতো? এটা মালিকানা বোঝায়। কেমন? এখানে বলতেছে দেখো দ্য স্টুডেন্ট হুজ রেজাল্ট ওয়াজ এক্সেলেন্ট গট আ স্কলারশিপ। তাহলে দেখো তো এই যে হুজটা দিয়ে কি করলো বলতো? দ্য স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কি করতেছে? স্টুডেন্টটা কি করতেছে? তার রেজাল্টটা অনেক বেশি ভালো ছিল, কি গট এ স্কলারশিপ, একটা ভালো রেজাল্ট করছিল এবং সে একটা কি পেয়েছিল? স্কলারশিপ পেয়েছিল। তাহলে স্কলারশিপের ক্ষেত্রে মালিকটাকে কে পেলো বলতো? স্কলারশিপটা কে পেলো? মালিক পেলো। এই জন্য মনে করো হুজটা কার ক্ষেত্রে কাজ করতেছে বলতো? মালিকানার ক্ষেত্রে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পারছি। এবং আরো দুটো গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় প্রচুর পরিমাণে বেশি আসে, সেটা হচ্ছে তোমার হোয়েন আর হোয়ার। মনে রাখবা হোয়েন, হোয়েনটা তোমার হচ্ছে তোমার সময়কে নির্দেশ করে। কাকে নির্দেশ করে বলতো? সময়কে নির্দেশ করে। আর যেটা আছে তোমার হোয়ার, যেটা আছে তোমার কি হোয়ার, এই হোয়ারটা তোমার হচ্ছে স্থানকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে বলতো? স্থানকে নির্দেশ করে। তাহলে মোটামুটি কনজুগেটিভ প্রনাউন কাকে ডিফাইন করতেছে, কাকে নির্দেশ করতেছে, এই জিনিসটা আশা করি তোমাদের সবার কি হয়েছে? ক্লিয়ার হয়েছে। চলো এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের দেখাবো। অনেক ক্ষেত্রে তোমাদের বেসিকে প্রবলেম হয়ে যায় বা তোমরা নাকি কোশ্চিন করো যে এই জিনিসটা আসলে কি, যে রিলেটিভ প্রোনাউনের আগে কোনো পদ বসেছে বা রিলেটিভ প্রোনাউনের সাথে যে শব্দটা আমরা দেখতে পাই সেগুলোকে আমরা কি বলি আসলে? খেয়াল করো, এটাকে তোমরা হয়তো যারা বেসিক লেভেল থেকে তোমাদের ক্লিয়ার আছে তারা কিন্তু জানো এই অ্যান্টিসিডেন্ট এই শব্দটার সাথে তোমরা পরিচিত, কিন্তু যাদের বেসিক ক্লিয়ার নাই তারা কিন্তু এই শব্দটার সাথে মোটামুটি মানে কোনোভাবেই পরিচিত হওয়ার কথা না। হ্যাঁ, এখন খেয়াল করো অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, বা আমরা যখন বিভিন্ন রিলেটিভ প্রোনাউন দেখি, এই রিলেটিভ প্রোনাউনের আগে কোনো শব্দ বসে, এই শব্দগুলো আসলে কিভাবে কাজ করে দেখো। বলতেছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, ভালো করে খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে এবং রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করে তাকে আমি কি বলবো বলতো? অ্যান্টিসিডেন্ট বলবো। কি বলবো খেয়াল করো, তাকে আমি বলবো কি? অ্যান্টিসিডেন্ট। এখন অ্যান্টিসিডেন্ট কি বলতেছে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি পূর্বে। একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কি বলতো? হু না? অলরেডি তোমরা বুঝাই ফেলছো রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। এই হু এর আগে দেখো তো দা বয় আছে না? দা বয় আছে না? তাহলে এই বয়টা কি? খেয়াল করো বয়টা কি নাউন না? ভালো মতো খেয়াল করো বয়টা কি নাউন না? তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসেছে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসবে তাকে আমি কি বলবো বলতো? অ্যান্টিসিডেন্ট বলবো। পুরো বাক্যটা পড়ো, বলতেছে ইজ প্লেইং ফুটবল ইজ মাই ব্রাদার। তাহলে এই যে ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার, তাহলে ইজ মাই ব্রাদারটা কি? দা বয়টা। ইজ মাই ব্রাদারটা কি বলতো? দা বয়টা। ওকে, আশা করি অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দা বয় এই অংশটা কি? অ্যান্টিসিডেন্ট। আর হুটা কি এখানকার? এইটুকু অংশটুকু, এই অংশটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন খেয়াল করো কি বলতেছে, একটা ইম্পর্টেন্ট নোট এখানে আছে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য সবসময় কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তোমাদের সেন্টেন্স আমি পড়াবো, সেন্টেন্সের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে সেন্টেন্সের সাথে ক্লজের সম্পর্ক কতটা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। কেন, তুমি যদি সেন্টেন্সের বেসিক ক্লিয়ার করতে চাও তোমাকে অবশ্যই ক্লজ পড়তে হবে। এখন খেয়াল করো, এখানে বলতেছি রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য সময় কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি কি প্রিন্সিপাল ক্লজ থাকে। কেন দেখো, একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে এবং সেখানে কি থাকবে? একের অধিক সাবজেক্ট থাকবে, একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কি হচ্ছে, একটা বাক্যের ভিতরে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যখন আমি মনে করো একের অধিক ক্লজ পাবো, সেক্ষেত্রে ক্লজ থাকবে কয়টা? ওই যে আগে আমি বললাম রিলেটিভ প্রোনাউনের মধ্যে একটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা কি বলতো? প্রিন্সিপাল ক্লজ। আমি এটাও একটু আগে মেনশন করলাম যে ডিরেক্টলি কি দেখো তো, ডিরেক্টলি রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করে যে বাকি অংশটা সেটা হচ্ছে কি তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এর এর সাথে যে বাকি যে অংশটা থাকে সেটার নাম কি বলতো? প্রিন্সিপাল ক্লজ। আমি বলেই দিলাম। এবং তাহলে দুইটা ক্লজ, সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল, দুইটা ক্লজ যখন একসাথে একটা বাক্যের মধ্যে থাকে তখন সেটাকে আমি বলি কি বলতো? একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এইচএসসি তে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের কোন রুলসটা আসলে জানা দরকার, যেটা জানলে তুমি প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারবা, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের উভয় ক্লজ। ভালো মতো খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনের উভয় ক্লজের টেন্স সেম থাকবে। অর্থাৎ অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট থাকে
তাহলে প্রিন্সিপাল ক্লজে আমি প্রেজেন্ট অ্যান্সার করব। আবার উল্টায় যদি বলি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যখন আমি কম্পিটিভ সেন্টেন্স অ্যান্সার করতে যাব ভালো করে তাহলে খাতায় লিখে নিয়ে পড়ো। সেটা হচ্ছে এই একটা রুলস দিলে তুমি কিন্তু কি অ্যান্সার গুলো করতে পারবা। এতক্ষণ আমরা বেসিক করলাম, এখন আমরা কি কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে করে দেখবো, বোর্ড কোশ্চেন দেখবো এরপরে। তাহলে কি বললাম দেখো, যদি তোমার রিলেটিভ প্রোনাউনের আগের অংশ প্রিন্সিপাল ক্লজ যেটাকে আমি যদি বলি, তাহলে প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি প্রেজেন্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সও কি হবে, প্রেজেন্ট হবে। আবার প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি মনে করো যে পাস্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে টেন্স কি হবে বলতো, পাস্ট হবে। অর্থাৎ কি টেন্সের এই ফর্মুলাটা কি থাকবে, সেম থাকবে। চলো এবার আমরা ডিরেক্টলি লাস্টের দিকে বোর্ড কোশ্চেন দেখি। তোমরা আমাকে আসলে জানাবা যে রিলেটিভ প্রোনাউনে তোমাদের সমস্যা আছে কিনা। আমি চেষ্টা করেছি একদম বেসিক থেকে, যেটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি কম্পিটিং এ যাও, রাইট ফ্রম ভার্বে যাও, যেখানেই যাও না কেন কিন্তু 100% ভেঙে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। এখন খেয়াল করো যে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দেখো, এখানে প্রথমত ঢাকা বোর্ড 23 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন খেয়াল করো, কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমাকে খুঁজতে হবে, যে আমাকে ধরতে হবে যেটা আসলে কিসের প্রশ্ন, কোন রুলস এর আন্ডারে আছে এই কোশ্চেনটা। দেখো খেয়াল করো, আমি যদি এখান থেকে খেয়াল করি বলতেছে হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। ভালো মতো খেয়াল করো যে সে তার কাজের সময় অনেক বেশি কথা বলে। এই বাক্যটা আমার কোনো কাজ নাই। পরের বাক্য কি বলতেছে, আই ডোন্ট লাইক পিপল হু। এই যে খেয়াল করো, এই হুটা কি বাক্যের মাঝে বসছে না, তারপরে এরপরে আরেকটা ক্লজ আমাকে বসাতে হবে না। তার মানে আনডাউটেডলি এটা কি হবে, একটা রিলেটিভ প্রোনাউন হবে। আশা করি তোমরা ইতিমধ্যে কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখন কি করবো দেখো, এইটার সাথে কানেক্ট করতে হবে যে বেশি কথা বলে, হু টক টু মাচ, এই বেশি কথা বলা, তাই না, এটার সাথে কানেকশন আছে না। বেশ কম্পিটিং সেন্টেন্স তো কানেকশন কানেক্টেড থাকে। এখানে বলতেছে আই ডোন্ট লাইক পিপল, আমি ওই সকল মানুষকে পছন্দ করি না, ওই সকল মানুষদের পছন্দ করি না যারা কি হয় বেশি কথা বলে। আর যারা বেশি কথা বলে বাচাল, তাদেরকে ইংরেজিতে বলে টকেটিভ। তাহলে কি হবে দেখো তো, আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ। হু আর কি বলতো, টকেটিভ। এখন খেয়াল করো তো কি হলো, এই পাশে আমি কেন আর ইউজ করলাম, খেয়াল করতে হবে। রিলেটিভ প্রোনাউনের আগের অংশ কি আসে, কি কিসে আছে বলতো, প্রেজেন্টে আছে। দেখো প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কি বলতো, ইনডিফিনিট টেন্স। এই জন্য বাকি অংশ আমি কি করলাম, প্রেজেন্টে করে দিলাম। এক নম্বর কোশ্চেন বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। দুই নম্বর কোশ্চেন দেখো, ভিলেজ মার্কেট ইজ আ প্লেস হোয়ার। পরের অংশ কি বলতেছে, দিস প্লেস ইজ ফুল অফ হিউ অ্যান্ড ক্রাই। মানে প্রচুর পরিমাণে মনে করি হিউ অ্যান্ড ক্রাই বলতে এখানে অনেক মানুষের সমাগম বলতেছে। ঠিক আছে, এটা একটা ফ্রেজের মতো কাজ করে, ফ্রেজিডিয়াম থেকে এখানে আসে। হ্যাঁ, এখন দেখো খেয়াল করো, এ ভিলেজ মার্কেট ইজ আ প্লেস হোয়ার। দেখো হোয়ারটা কি বাক্যের মিডিলে আছে না, হোয়ারটা কি বাক্যের মিডিলে আছে না। তাহলে দেখো এই বাক্যের আগে, হোয়ারের আগে কি দেখো তো, এ ভিলেজ মার্কেট ইজ আ প্লেস, এটাও কিন্তু প্রেজেন্ট আছে। কিসে আছে বলতো, প্রেজেন্টে। তাহলে ওই পাশে আমি কি করব, প্রেজেন্ট টেন্সেই করব। এখানে আমার পাস্ট টেন্স নিয়ে আসার কোনো দরকারই নেই। তাহলে খেয়াল করো, ভিলেজ মার্কেট ইজ আ প্লেস হোয়ার, একটা ভিলেজ মার্কেটে কি হয়, মানুষ কেনা বেচা করে না। ঠিক আছে, তাহলে কি করে, হোয়ার পিপল, হোয়ার পিপল প্রেজেন্টে করবো কিন্তু, তাহলে পিপলটা কি এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি করবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো, তাই না। হোয়ার পিপল বাই অ্যান্ড সেল ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। মানে যেখান থেকে মানুষ কি করে বলতো, গুরুত্বপূর্ণ যে সকল দ্রব্যাদি বা জিনিসপত্র আছে সেগুলো কিনে। তাহলে এই যে হোয়ার এর পরের অংশ কি, আগের অংশ ছিল প্রেজেন্টে, পরের অংশ আমি কি করে দিলাম, প্রেজেন্টে। তাহলে হোয়ার পিপল বাই এন্ড সেল কি, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। আবার ক্লজটা একটু ডিফাইন করে দেখো, তাহলে হোয়ার থেকে শুরু করে এই যে ইনগ্রেডিয়েন্টস পর্যন্ত এটা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। এবং হোয়ার এর আগে এ ভিলেজ মার্কেট ইজ আ প্লেস, এই অংশটা হবে কি বলতো, প্রিন্সিপাল ক্লজ। ক্লজও বুঝে গেল। আবার এবার একদম লাস্টের কোশ্চেন খেয়াল করো, দ্য ওল্ড ম্যান। এই যে এখানে দেখো কিচ্ছু নাই, আগা মাথা নাই। এখানে আমি বুঝতে পারতেছি না আসলে কি বসাবো। যখন কোন আগা মাথা পাবা না কোশ্চেন, তখন বুঝতে হবে যে এই বাক্যের ভিতরে তোমার কয়টা অংশ আছে। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, এই যে দেখো দ্য ওল্ড ম্যান, এই পুরা জিনিসটা বলতো একটা ফ্রেজের মতো কাজ করতেছে। কার মতো কাজ করতেছে, দ্য ওল্ড ম্যান। এখানে একগুচ্ছ শব্দ আছে কিন্তু এর ভিতরে কোনো কি নাই বলতো, ডিরেক্টলি কোনো ক্লজ নাই, এর ভিতরে কোনো ভার্ব নাই, এটাকে আমি কি বলবো, ফ্রেজ বলবো। তারপরে বলতেছে দেখো, ড্যাশ ইজ মাই গ্র্যান্ডমাদার, তাই না। তার মানে এখানে কি করতেছে, একটা ক্লজ অনুপস্থিত আছে, এই ক্লজে তোমাকে বসাইতে হবে। তাহলে এই যে বাক্যের এই পাশে আরেকটা ক্লজ আছে না, খেয়াল করো বাক্যের এই পাশে আরেকটা ক্লজ আছে না। তাহলে এই যে দুইটা ক্লজের মাঝে যদি আমি একটা রিলেটিভ প্রোনাউন বসাই এবং রিলেটিভ প্রোনাউনের পরে একটা ক্লজ যুক্ত করে দেয়, একটা বাক্য যুক্ত করি, তাহলে পুরো সেন্টেন্সটা কিন্তু বিল্ড আপ হয়ে যায়। দেখো তাহলে কি হবে, দ্য ওল্ড ম্যান। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান মনে করো কোন একটা কাজ করতেছিল, এটাকে বাংলা যদি আমি মিলাই দিই, কোন একটা কাজ করতেছিল। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান
খেয়াল করো, যেহেতু এই পাশে কি ইজ আছে না, এটাও কিন্তু প্রেজেন্টে। হ্যাঁ, দ্য ওল্ড ম্যান, এটা কি দিনাজপুর উপর 23 আসছিল। দেখো দ্য ওল্ড ম্যান, যেহেতু ম্যান, ওই যে বললাম হু কার ক্ষেত্রে কাজ করে, পার্সনের ক্ষেত্রে কাজ করে, তাহলে ম্যানকে ডিফাইন করতে তাহলে এখানে কি বসবে বলো তো, হু বসবে। দেখো দ্য ওল্ড ম্যান হু ইজ টেকিং হার মিল, মানে দ্য ওল্ড ম্যান হু ইজ টেকিং হার মিল, সে তার খাবার খাচ্ছিল, ইজ মাই গ্র্যান্ডমাদার, তার মানে যে মহিলাটা কি করতেছিল, খাবার খাচ্ছিল, সে আমার কি দাদি। তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো, তাহলে হু ইজ টেকিং হার মিল, হু ইজ টেকিং হার মিল ইজ মাই কি গ্র্যান্ডমাদার। তাহলে হুটা কি রিলেটিভ প্রোনাউন, দ্য ওল্ড ম্যান, হু এর আগে যে অংশটা এটাকে কি বলে বলতো, অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে দ্য ওল্ড ম্যানটাই কি বলতো, এই ওল্ড ম্যানটাই কি বলতো এখানে গ্র্যান্ডমাদার। ওকে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, এই জায়গাতে আসলে ওর গ্র্যান্ড মাদার হয়ে গেছে, সরি, এখানে আসলে গ্র্যান্ড ফাদার হবে। হ্যাঁ, একটু ছোট্ট মিস্টেক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে ম্যান বলা আছে না, এখানে গ্র্যান্ড ফাদার হবে। আর এই যেহেতু ম্যান বলা আছে যেহেতু, আর এখানে যেহেতু গ্র্যান্ড ফাদার, সেক্ষেত্রে কি হবে বলতো, টেকিং হিজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ছোট্ট একটা মিস্টেক ছিল এখানে আমার স্লাইডে, দিনাজপুর বোর্ড 23-এর কোশ্চিনটাতে। এই হচ্ছে তোমাদের টোটাল সিনারিও। টোটাল আমি তোমাদেরকে রিলেটিভ প্রোনাউন বোঝানোর চেষ্টা করেছি, রিলেটিভ প্রোনাউনের বেসিকটা কিভাবে কাজ করে, এবং একই সাথে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তুমি রিলেটিভ প্রোনাউনের যে কোশ্চেন গুলো তোমাদের কাছে কঠিন মনে হবে, তুমি কিভাবে অ্যান্সার করে আসবা, কিভাবে তুমি ব্যাপারগুলোকে অ্যাকোমোডেট করবা, এবং কিভাবে ক্লজের কনসেপ্টও তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত এটার সাথে, এটাও তুমি আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে, কোথায় বুঝতে পারোনি, কমেন্টে অবশ্যই তোমরা জানাবা। এবং এরকম ভিডিও পেতে আমি চেষ্টা করবো তোমাদের জন্য কম্পিটিং সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ যে সকল রুলস গুলা একদম প্লেলিস্টে তোমাদেরকে একদম পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।